নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, বিহারে এই মুহূর্তে 121 খানা আসনে অলরেডি লড়াই হয়ে গিয়েছে এবং লড়াইয়ের যে ফলাফল সেটা অবশ্যই 14 তারিখ আমরা জানতে পারবো। কিন্তু এই মুহূর্তে যা খবর উঠে আসছে গ্রাউন্ড রিপোর্টের ভিত্তিতে, সেটা কিন্তু বেশ খানিকটা চাপের একটা ছবি ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে। অন্তত আমরা এনডিএর ক্ষেত্রে বলছি না, বলছি ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে। তার কারণ বিভিন্ন জায়গা থেকে যা খবর উঠে আসছে যে নীতিশ কুমার তাকে যেহেতু মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেনি ভারতীয় জনতা পার্টি বা এনডিএ সরকার, তাই জন্য কিন্তু নীতিশ কুমারের যে কর্মী ভোট, কৈরি ভোট, যেগুলো অতি পিছিয়ে পড়া মানুষের ভোট, নীতিশ কুমারের পকেট ভোট হিসেবে পরিচিত, সেগুলো কিন্তু ভারতীয় জনতা পার্টি পায়নি এবং সেই জায়গাটাতে একটা বড় সড়ো ল্যাক হয়েছে। এবং শুধুমাত্র অতি পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের, কর্মী সম্প্রদায়ের, কৈরি সম্প্রদায়ের ভোট যে নীতিশ কুমারের সঙ্গে রয়েছে, শুধু তো তাই নয়, তার সঙ্গে সংখ্যালঘু ভোট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সংখ্যালঘু ভোট তো ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা অন্তত পাবে না। নীতিশ কুমার যদি তাদের মুখ হিসেবে থাকতো, নীতিশ কুমারকে দেখে জেডিইউ এর বহু সমর্থক সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে আছেন, তারা হয়তো ভারতীয় জনতা পার্টির প্রার্থী দাঁড়িয়েছেন, এনডিএ এর প্রার্থী হিসেবে তাকে ভোট দিয়ে দিতে পারতো, গঠবন্ধনের সরকার তৈরি হবে হিসেবে। কিন্তু নীতিশ কুমার যে মুহূর্ত থেকে আর ভারতীয় জনতা পার্টির সঙ্গে, অর্থাৎ সরকারের মাথা হিসেবে তাকে প্রজেক্ট করা হলো, সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে তো সবচেয়ে বেশি মার খাবে ভারতীয় জনতা পার্টি। তাদেরকে তো সংখ্যালঘুরা ভোট দেবে না। তাহলে সেই ক্ষেত্রে অপশন কে বেঁচে থাকছে? যে আসলে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়েছে এনডিএ এর পক্ষ থেকে এবং অন্যদিকে আরজেডি দাঁড়িয়েছে ইন্ডিয়া গঠবন্ধনের পক্ষ থেকে, সেখানে যদি কোনো সংখ্যালঘু ভোটার থাকে এবং যে সংখ্যালঘু ভোটার জানে যে নীতিশ কুমার এনডিএ পক্ষ থেকে তিনি অভিভাবক নন, নীতিশ কুমার পরবর্তীতে মুখ্যমন্ত্রী হবেন না, তাহলে তিনি কাকে ভোট দেবেন? এই হিসেবটা কিন্তু অত্যন্ত সহজ হিসেব। সংখ্যালঘু ভোট, অতি পিছিয়ে পড়া দলিত মানুষ, আদিবাসী সম্প্রদায়ের ভোট, এগুলো কিন্তু কোনোটাই ভারতীয় জনতা পার্টির সম্ভাব্য প্রাপ্ত ভোট নয়। সুতরাং সেই জায়গাটা একটা বড় সড়ো লসের সম্মুখীন কিন্তু তাদেরকে হতে হয়েছে। ভারতীয় জনতা পার্টিটা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে নীতিশ কুমার তাকে একদম মুখ হিসেবে প্রজেক্ট না করা, সেটা কিন্তু কখনো সঠিক সিদ্ধান্ত হয়নি। তেমনই একটা বুথ ফেরত সমীক্ষা উঠে আসছে। এই মুহূর্তে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটা, আজকে 121টা সিটের যে গত 6 তারিখ ভোটটা হয়ে গেল, সেই 6 তারিখের ভোটের পরবর্তীতে আরো 122টা সিটে হবে হচ্ছে 11ই নভেম্বর। এবং সেই 11ই নভেম্বর এবং এই 6ই নভেম্বর, এই দুটো তারিখ মিলিয়ে যে 243টা আসনের লড়াই, সেখানে কিন্তু অবশ্যই একটা নির্ণায়ক ভূমিকা নেবে জেডিইউ। তেমনই কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে অন্তত 6ই নভেম্বরের ভোটটার থেকে। তার কারণ 6ই নভেম্বরে এখনো পর্যন্ত যা ভোট হয়েছে এবং যার ভিত্তিতে বলা যেতে পারে যে কোন দল এগিয়ে থাকবে, সম্পূর্ণ দুটো গঠবন্ধন মিলিয়ে কোন দল এগিয়ে থাকবে, সেটা কিন্তু অনেকেই বলছেন এই মুহূর্তে গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী একদম সরাসরি জেডিইউ। এবং যে জেডিইউ কে একদম প্রশান্ত কিশোর থেকে সবাই হাত থেকে ফেলে দিয়েছিলেন যে জেডিইউ এর আর কোনো ভবিষ্যৎ নেই, তার কারণ নীতিশ কুমার তিনি তো একদম এই মুহূর্তে অশীতিপর হয়ে গিয়েছেন, তার শরীর দুর্বল, তিনি কথা বলতে পারেন না টেলিপ্রম্পটার ছাড়া, এই সমস্ত বিভিন্ন কিছু তার সম্বন্ধে বলা হচ্ছিল। কিন্তু সেই জেডিইউ এই মুহূর্তে প্রথম পক্ষের যে নির্বাচন, সেখানে প্রথম পার্টি হিসেবে দেখা যেতে পারে, অর্থাৎ 121টার মধ্যে সবচেয়ে বেশি সিট পেতে পারে জেডিইউ। কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের পক্ষ থেকে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ একটা অ্যাসেসমেন্ট উঠে এসেছে, সেটা কিন্তু আরো তাৎপর্যপূর্ণ। তেজস্বী যাদব তিনি বলছেন যে এবারে ভোটদান কর্মসূচিতে অনেক বেশি মানুষ তারা কিন্তু যুক্ত হয়েছেন। তারা যুক্ত হয়েছেন বলতে যে 2005, 2010, 2015, 2020 প্রত্যেকবারের যা ভোট পার্সেন্টেজ, তার থেকে কয়েক গুণ এবার বেড়ে গিয়েছে ভোট পার্সেন্টেজ। এবং সর্বমোট যা ভোট পড়েছে তা প্রায় মোটামুটি 67-68%। তো সেই যে শতাংশ পার্সেন্টেজ এবার বেড়ে গিয়েছে, প্রায় 10% ভোট বেড়ে গিয়েছে গত 2020 সালের ভোটের থেকে। তো সেই ভোট পার্সেন্টেজটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া গঠবন্ধন পাবে। এই নিয়ে অবশ্যই ভারতীয় জনতা পার্টির সম্রাট চৌধুরী তিনিও বক্তব্য রেখেছেন, এই নিয়ে বক্তব্য রেখেছেন পবন খেরা কংগ্রেসের পক্ষ থেকে। সমস্ত বক্তব্য শোনাবো এবং বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থীদেরকে কিভাবে মানুষের কাছে হেনস্থা হতে হচ্ছে, সেটা ডেপুটি চিফ মিনিস্টার হোক কিংবা অন্য জেলায় অন্য কোন প্রার্থী হন না কেন, তারা ভোট পরিদর্শন করতে গিয়ে যেভাবে হেনস্থার মুখোমুখি হয়েছেন, সেটা অবশ্যই এই মুহূর্তে বেশ একটা চিন্তার, অন্তত ভারতীয় জনতা পার্টির কাছে। তারা সম্পূর্ণ বাজিটা নিজেদের হাতে রাখতে গিয়ে সম্পূর্ণ বাজিটা হাতছাড়া হয়ে যাবে না। তাই নিয়ে আজকে এই সমস্ত বিস্তারিত প্রতিবেদন দেখুন, শেষ অবধি অবশ্যই স্কিপ না করে, এবং তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন এই মুহূর্তে বিহারে অমিত শাহ চাইছিলেন প্রথম থেকেই
এখনো পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি যে নীতিশ কুমার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন, এবং নীতিশ কুমারকে না করে অন্যদিকে বিজেপির কোন মুখ্যমন্ত্রীকে তুলে আনা, সেটাই ছিল অমিত শাহের প্ল্যান। সেটা নিত্যানন্দ রায়ের নাম উঠে এসছে, সেটা বিভিন্ন সময় লালন সিং তার নাম উঠে এসেছে জেডিইউ এর পক্ষ থেকে, যিনি অমিত শাহের অত্যন্ত কাছের একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পরিচিত। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমীকরণ কাজ করেছে, কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমারকে তাদের একদম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা না করাটা যে কত বড় একটা ভুল কিংবা ব্লান্ডার হিসেবে দেখা গিয়েছে। 121টা সিটে যেখানে একদম ভোটটা হলো, সেখানে কিন্তু হারে হারে টের পাবে বিজেপি, এরকম একটা ধারণা করা হচ্ছে। কিন্তু অন্যদিকে এই নিয়ে কি বলছেন, 121টা সিট নিয়ে কি আশাবাদী বক্তব্য রাখছেন সম্রাট চৌধুরী, রাজ্যের অন্যতম একজন ডেপুটি চিফ মিনিস্টার, আপনারা শুনুন। এবং তার পাল্টা দিয়েছেন সঙ্গে সঙ্গে পবন খেরা। দুটো প্রতিবেদন পরপর শুনুন, ছোট ছোট ক্লিপিং, তারপর আবার আসছে এই বিস্তারিত ব্যাখ্যা। पहले चरण के बाद जो हम लोगों को हमारे प्रतिनिधियों के द्वारा, हमारे उम्मीदवार के द्वारा जो के माध्यम से जो रिपोर्ट आई है, 121 सीटों में से लगभग 100 सीटों के आसपास एनडीए जीत रही है, और ये 2010 के रिजल्ट को ब्रेक करने वाला रिजल्ट होगा। सम्राट चौधरी आज जो भी नाटक कर रहे हैं करने दीजिए। 14 तारीख को अगर आप खुद आकर कहेंगे कि हाँ वो मायूस है। आपने कहा तेजस्वी सीएम बनने जा रहे हैं, वो कह रहे हैं चुनाव हार रहे हैं लालू परिवार, लिख कर ले लीजिए। जो सम्राट चौधरी ने कहा वो उनसे पूछिए। तेजस्वी यादव के नेतृत्व में महागठबंधन की सरकार बनने जा रही है। আপনারা শুনলেন দুটো গঠবন্ধনের দুই নেতার বক্তব্য, এবং এই মুহূর্তে কিন্তু কোথাও গিয়ে দুটো দলই আত্মবিশ্বাসী। কিন্তু যা অ্যাসেসমেন্ট উঠে আসছে, একদম বুথ ফেরত সমীক্ষা যা বলছে, তাতে কিন্তু জেডিইউ 1 নম্বর পার্টি, আরজেডি 2 নম্বর পার্টি এবং বিজেপি 3 নম্বর পার্টি হতে চলেছে। 121টা যে কেন্দ্রে ভোট হয়ে গেল 6 নভেম্বর তার ভিত্তিতে। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা, বহু মানুষ কিন্তু এখনো পর্যন্ত মনে করছেন তীরই লণ্ঠনই তীর, অর্থাৎ একদম সরাসরি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের যে বিশ্লেষণ, সেখানে উঠে আসছে যে তীর এবং লণ্ঠন একত্রিত হয়ে যাবে, এবং অবশ্যই নীতিশ কুমার 14ই নভেম্বরের পরবর্তী সময় মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কোথাও গিয়ে ভাইপোর হাতটাও ধরতে পারেন। বিজেপি বিরোধী একটা সরকার তৈরি হতে পারে, এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তার কারণ বিভিন্ন জায়গায় একদম জেডিইউ এর মুখ হিসেবে যে নীতিশ কুমারকে প্রজেক্ট করা হয়নি, সেই সুবিধাটা সম্পূর্ণভাবে কিন্তু লাভ করেছে আরজেডি। এমনকি নীতিশ কুমার নিজে যে কেন্দ্রে থাকেন, সেই কেন্দ্রেও কি আদৌ তিনি এলজেপিআর কে ভোট দিয়েছে? তার কারণ নীতিশ কুমার তার কেন্দ্র থেকে এলজেপিআর প্রার্থী দিয়েছে। সেখানে কি নীতিশ কুমার এলজেপিআর কে ভোট দিয়েছেন, নাকি তিনি ভোটটা দিয়েছেন আরজেডি প্রার্থীকে? এই প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত গুরুতরভাবে উঠে এসেছে, যেখানে নীতিশ কুমার রাজ্যের মুখ্যমন্ত্রী চেহারা হিসেবে নিজেকে প্রজেক্ট করছেন, কিন্তু এনডিএ কিন্তু কোথাও এখনো পর্যন্ত প্রজেক্ট করেনি অফিসিয়ালি নীতিশ কুমারকে। সুতরাং সেই জায়গাটা একটা কনফ্লিক্ট কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, এবং সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে নীতিশ কুমার এবং তার সঙ্গে তেজস্বী যাদব, তাদের কিন্তু একটা টাফ ফাইট চললেও এখনো পর্যন্ত নীতিশ কুমারের সম্বন্ধে কিংবা জেডিইউ এর কোনো নেতাকর্মী, তাদেরকে কিন্তু হ্যারাসমেন্টের মুখোমুখি পড়তে হয়নি। পড়তে হয়েছে কাদেরকে? পড়তে হয়েছে বিজয় সিনহা, রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। পড়তে হয়েছে কাকে? সিওয়ানে যিনি দাঁড়িয়েছিলেন দেবেশ সাহাব, তাকে। এবং এই যে নেতাদের একদম সরাসরি বিক্ষোভের মুখোমুখি হতে হচ্ছে, সেই ছবিগুলো উঠে আসছে। আপনারা দেখুন দেবেশ সাহাব তাকে কিভাবে একদম সরাসরি ভোট চোর বলে একদম তাড়িয়ে দিলেন সেখানকার মানুষ। তিনি কিছুই করতে যাননি, তিনি শুধুমাত্র যেখানে ভোটদান কর্মসূচিটা চলছে সেখানে একজন প্রার্থী হিসেবে দেখতে গিয়েছিলেন বিষয়টা, কিন্তু ভোট চোর স্লোগানে একদম মত্ত জনতা সরিয়ে দিলেন তাকে। এই মুহূর্তে এই বিষয়গুলো কিন্তু গুরুতর হয়ে উঠছে, যখন প্রথম পক্ষের ভোটদান কর্মসূচিতে এত বেশি ভোট পড়েছে। সেটা কাদের পক্ষে পড়েছে সেটা এখন বলা সম্ভব নয়। 14ই নভেম্বর অবশ্যই কিন্তু তার হিসাব বেরোবে, কিন্তু এখনো পর্যন্ত যা স্থিতি, তাতে কিন্তু জেডিইউ ভালো ফলাফল করতে চলেছে। নীতিশ কুমারকে যতটা হালকা নেওয়া হয়েছিল, ততটা হালকা কিন্তু নীতিশ কুমার অন্তত নন, এবং সেই ছবিটাই আজকে কোথাও গিয়ে উঠে এসেছে। নীতিশ কুমারের হাতেই নির্ণায়ক ক্ষমতা থাকতে চলেছে দিনের শেষে, তেমনই অনেকে মনে করছেন। নীতিশ কুমার শেষ পর্যন্ত কার হাত ধরবে, সেই গঠবন্ধন কিন্তু সরকার তৈরি করতে চলেছে। এবং এনডিএ শেষ পর্যন্ত যদি অমিত শাহ
তার যে জেদ, তার যে একদম তিনি পণ করেছিলেন যে নীতিশ কুমারকে আর মুখ্যমন্ত্রী থাকতে দেবেন না, সেখান থেকে সরে না আসেন 14 নভেম্বরের পরে, তাহলে কিন্তু নীতিশ কুমারও তার নিজের মতন একটা সমীকরণ তার ওয়ার রুমে বসে তিনি সেট করে ফেলেছেন, এবং যেটা কিন্তু তেজস্বী যাদবের যে লণ্ঠন তার দিকেই একদম সরাসরি হাত বাড়াতে পারেন, তেমনই একটা খবর উঠে আসছে। তাই জন্য লণ্ঠনে তীরই লণ্ঠন, এরকম বিভিন্ন সিটের ক্ষেত্রে কিন্তু সেই খবরটাই উঠে আসছে, যেটা নীতিশ কুমার নিজে যে সিটে একদম ভোট দেন তিনি ভোটার হিসেবে, সেখানেও এলজেপি আর জিতবে না তেমন খবর উঠে আসছে, সেখানে জিতবে আরজেডি, তেমন প্রেক্ষাপট তৈরি হয়েছে। এবং সেই প্রেক্ষাপটটা তৈরি করেছেন নীতিশ কুমার নিজেই, কারণ 2020 সালে এলজেপি আর তাদেরকে যেভাবে একদম একদম রীতিমতন চেপে দিয়েছিল, জেডিইউকে 70-72টা সিট থেকে কমিয়ে আমরা দেখতে পেয়েছিলাম 42টা সিটে এনে ফেলেছিল চিরাগ পাসওয়ানের দল, সেই জায়গাটার একটা প্রতিশোধ কিন্তু এবার তুলবে জেডিইউ, এবং সেটাই কিন্তু মনে করা হচ্ছে যে জেডিইউ যদি শেষ পর্যন্ত জেতে, অর্থাৎ নির্ণায়ক ভূমিকা তারা গ্রহণ করতে পারে, 60 থেকে 70টা আসন কিন্তু জেডিইউ জিততে পারে, এবং প্রথম পক্ষে যে ভোটটা হয়ে গিয়েছে তার মধ্যে কিন্তু 30-এর বেশি আসন অলরেডি জেডিইউ জিতবে, তেমনই একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর উঠে আসছে, এবার 6 তারিখ নির্বাচনটা হয়ে যাওয়ার পরেও নরেন্দ্র মোদী 7 তারিখ অর্থাৎ আজ বিহারে প্রচার করবেন, সেই জায়গাতে তিনি নীতিশ কুমারের নামটা অফিসিয়ালি ঘোষণা করবেন, সেরকম একটা প্রেক্ষাপট কি তৈরি হতে পারে, তেমনও কিন্তু অনেকে মনে করছে। কারণ প্রথম পক্ষে নির্বাচনে বিজেপি কিন্তু বেশ খানিকটা চাপেই পড়েছে, বিভিন্ন যে সিটগুলোতে জেডিইউ প্রার্থীরা অবশ্যই ভালো ফলাফল করছে, কিন্তু বিজেপি প্রার্থীরা ভালো ফলাফল করছে না, তেমনই কিন্তু একটা বুথ ফেরত সমীক্ষা বলছে। অর্থাৎ সেই জায়গা থেকে পরবর্তী ফেজে বিজেপি যাতে আর খারাপ ফলাফলের সম্মুখীন হতে না হয় তাদেরকে, তাই জন্য কি তারা নীতিশ কুমারের নামটা অন্তত অফিসিয়ালি ঘোষণা করবে, তেমনও অনেকে বলছেন। কারণ নীতিশ কুমার সত্যিই কিন্তু শেষ পর্যন্ত 7ই নভেম্বর পর্যন্ত নীতিশ কুমারকে দেখা গেল না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দেশের প্রধানমন্ত্রী 9 দিন ব্যাপী বিহারে প্রত্যেক দিন র্যালি করলেন, যাত্রা করলেন, শোভাযাত্রা করলেন। বিহারে 121টা আসনে যেদিন ভোট হচ্ছে সেদিনও দেশের প্রধানমন্ত্রী র্যালি করেছেন, কিন্তু দেখা গেল না নীতিশ কুমারকে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রচার করতে। কিন্তু অবশ্যই এই মুহূর্তে নীতিশ কুমার আলাদাভাবে নিজের মতো নিজের প্রচার কিন্তু করেছেন। কিসের ইঙ্গিত এটা? একটাই দিকে কিন্তু ইঙ্গিত করছে যে নীতিশ কুমারের একদম বেশ যে জায়গাটা, নীতিশ কুমার শেষ পর্যন্ত যদি দেখতে পান যে তিনি একটা সংখ্যাগরিষ্ঠতার আসন পেয়েছেন এবং নির্ণায়ক ভূমিকা তার হাতে রয়েছে, তাহলে কিন্তু মুহূর্তের যে চাপটা, এই মুহূর্তে যে কোণঠাসা করার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির মাধ্যমে নীতিশ কুমারকে, সেটা কিন্তু কোথাও গিয়ে একটা হিসেব তুলবেন নীতিশ কুমার, তেমনই কিন্তু অনেকে মনে করছেন। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে পাবেন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।